যেই বিশ্ববিদ্যালয়ে চারজন পরিবেশ পদক প্রাপ্ত অধ্যাপক রয়েছে সেখানে গাছ কাটা হচ্ছে, ছেলেরা আজকেও আন্দোলন করছে। পান্থকুঞ্জের গাছ কাটা আন্দোলনে আজকে 130 দিনের কাছাকাছি 128 দিনে সেখানে আন্দোলন করছে গাছ কাটা বন্ধের প্রতিবাদে, কিন্তু সেটি কোনো শুরু হচ্ছে না। সেখানেও এখনও এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং ফিজিবিলিটি ছাড়া সেখানে র্যাম্প উঠানোর কাজ বন্ধের ঘোষণা আসে নাই। এখনও আনোয়ারা উদ্যানের সেই নির্মাণ কাজ পরবর্তীতে একাধিক উপদেষ্টা ঘোষণা দেওয়ার পর 26শে মার্চে সেটি আবার সর্বসাধারণের খুলে দেওয়ার জন্য ওনারা কমিটমেন্ট দেওয়ার পরও সেটি খুলে দেওয়া হয় নাই। এখনও ঢাকা শহরের রাজুকের থাকা কিংবা সিটি কর্পোরেশনের থাকা খেলার মাঠগুলো কমার্শিয়াল ইউজ থেকে বের হয়ে আসতে পারে নাই। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে পলাতক সরকারের সেই কার্যক্রমগুলো আমরা এখনো রিভাইভ করতে পারি নাই, জনসাধারণের জন্য এখনো উন্মুক্ত করতে পারি নাই। বায়ু দূষণ, শব্দ দূষণ, তাপমাত্রা দূষণ এবং আগুনের হাত থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করতে পারি, এই 4টি সমস্যার সমাধানটা আপনারা সবাই জানেন। যারা উপদেষ্টারা এই 4টি বিষয়ে দায়িত্বে আছেন তারাও আমাদের সাথে গত 20 বছর ধরে আন্দোলন করেছেন, মাঠে ছিলেন কিংবা আমরা তাদের সাথে কাজ করেছি, তারাও ভালো করে জানেন। কিন্তু তারপরে আজকে দুঃখজনকভাবে আমাদেরকে বলতে হচ্ছে বায়ু দূষণের 4টি প্রধান কারণ। মাননীয় চেয়ারম্যান মহোদয় আছেন, যে নির্মাণ কাজগুলো হয় সেখানে আপনাদের অনুমোদন ছাড়া এটি শুরু করা যায় না, কিন্তু আপনারা কি এটি নিশ্চয়তা দিতে পারবেন নির্মাণকালীন সময় কি পরিমাণ নির্মাণ সামগ্রী রাস্তার উপরে রাখা হয় এবং রাত্রের বেলা সেগুলো পরিবহন করা হয়? মহামান্য হাইকোর্ট 7টি নির্দেশনা দেওয়ার পরেও সেই ঢেকে নির্মাণ সামগ্রী পরিবহন করা হয় না, নির্মাণ স্থল ঘেরাও দেওয়া হয় না এবং নির্মাণ কাজের সময় পানি ছিটানো হয় না। মাননীয় চেয়ারম্যান, এই বিষয়গুলো আপনাকে নিশ্চয়তা বিধানের অনুরোধ জানাচ্ছি, তাহলে বায়ু দূষণ অনেকাংশে কমবে। সাথে সাথে যানবাহন চলাচল করছে এই শহরে, মোট যানবাহনের 1/3 ফিটনেস বিহীন চলছে। পরিবেশ অধিদপ্তর এবং বিআরটি এর নিজেদের গবেষণা বলছে এই যানবাহনগুলো, ফিটনেস বিহীন যানবাহনগুলোকে ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই 20 বছর পুরানো যানবাহনকে ডিসমেন্টাল করার একটি ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু যানবাহন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের চাপের মুখে সেটি আবার উইথড্র করা হয়েছে কোনো একটি অদৃশ্য কারণে। সেটি আমাদেরকে করলে চলবে না, দূষণকারী যানবাহন বন্ধ করতে হবে। ইটের ভাটা থেকে পোড়ানো ইট ব্যবহার বন্ধ করবে সরকার 2025 সালের ভিতরে। সরকারি কাজে 100 ভাগ পোড়ানো ইট ব্যবহার বন্ধ নিজেরা ঘোষণা দিয়েছেন, পরিপত্র দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত 3-4 ভাগও হলো ব্রিক, স্যান্ড ব্রিক, পরিবেশ বান্ধব ব্রিক ব্যবহারের কোনো খবর কিংবা সরকারের সেই 25 সাল নাগাদ পরিকল্পনাটার কি হলো আমরা আজকেও জানি না। সমাধান এর ভিতরে আমি যেই কটা বলছি প্রত্যেকটি সরকারের নির্দেশনা এবং সমাধানের কথাই শুধুমাত্র আমি রিয়াটারেট করছি, পুনরায় বলছি। বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকারই বলছে বর্জ্য থেকে শক্তি উৎপাদন করবে। আমিনবাজার আর মাতোয়াইলে কি পরিমাণ বর্জ্য পোড়ানো হচ্ছে আপনারা সবাই জানেন। শহরের অর্ধেক মানুষ রাত্রের বেলা ঘুমাতে পারে না আমিনবাজার এবং মাতোয়াইলের বর্জ্য পোড়ানোর কারণে, বিষাক্ত ধোঁয়ার কারণে। সবাই জানে, মাননীয় পরিবেশ উপদেষ্টা নিজে ভিজিট করেছেন, কিন্তু কোন শক্তি বলে এখনো পর্যন্ত বর্জ্য পোড়ানো বন্ধ হয় না। আমরা যতই বলি না কেন ন্যায্য নগরী, বসবাসযোগ্য নগরী, এই যে শুধুমাত্র সবার জানা কোনো বৈজ্ঞানিক গবেষণা দরকার নাই, সবার চোখের সামনে যে অব্যবস্থাপনা আছে সেটি করলে এই বায়ু দূষণ কমানো যেত। শব্দ দূষণের 80% হয় যানবাহন থেকে। যানবাহনের ড্রাইভাররা কেন তো হর্ন দেয়? কারণ রাস্তা হকারদের দখলে। বেইলি রোডের মতো জায়গা, আমি কালকে বললাম যে এটা তো আরেকটা গুলিস্তান হয়ে গেছে, তাহলে এটি কে দেখবে? এটির জন্য আবার গবেষণা করার দরকার আছে। আমাদের ডিএমপির কি করছে, রাজুক কি করছে, সিটি কর্পোরেশন কি করছে? তাহলে এই প্রশ্নের উত্তর যদি আমরা তাদের কাছে চাই তাহলে বুঝে যাবে যে শব্দ দূষণ অনেকটা কমবে। ট্রাফিক ব্যবস্থাপনা, রাস্তার 3 ভাগের 1 ভাগও আমরা ব্যবহার করতে পারছি না, সেটি করতে পারলে এই শব্দ দূষণও কমবে। অথচ 47 কোটি টাকা প্রকল্প নিচ্ছে পরিবেশ অধিদপ্তর, আর আমরা রাস্তা দখল করে ব্যবসা করার সুযোগ দিচ্ছি। শব্দ দূষণ এইভাবে কমবে না।
আগুনের জন্য মিশ্র ব্যবহার। এই যে বিল্ডিংগুলোতে ধানমন্ডি, গুলশান, বনানীতে যতগুলো বিল্ডিং আছে তার মনে হয় 1/3 রেস্টুরেন্ট আছে। ঢাকার মানুষ আর ঘরে খাইতে হয় না, সবাইকে রেস্টুরেন্টে যেতে হয়। রাজুক চেয়ারম্যান মহোদয় যদি ঢাকাতে ওনারা নিজেরা অনেকগুলো শহর ডেভেলপমেন্ট করার প্রকল্প নিয়েছেন, অথচ সেন্ট্রাল ঢাকার পার্ক, খোলা মাঠ এগুলো কোথায় তার খবর যদি আমরা না নিই, তাহলে এই রেস্টুরেন্টগুলো এই বিল্ডিংয়ে হবে। এই 47 জন মানুষ যেরকম বেইলি রোডে মরেছে, এরকম আর বনানীতে আগুন, অন্যান্য জায়গায় আগুন লেগে আরও মানুষ মরবে। 1 সপ্তাহের জন্য অভিযান পরিচালিত হবে, কিছু রেস্টুরেন্ট বন্ধ হবে, কিন্তু বছর ঘুরতে আবার সেই জায়গাতে আমরা যাব। আমরা অনুমোদিত বিল্ডিং করছি, আমরা অননুমোদিত বিল্ডিংয়ের ব্যবহার করছি, ফায়ার এক্সিট আছে কিনা দেখছি না, এবং নির্মাণ সামগ্রী দিয়ে ফায়ারের অর্থাৎ তার এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী 5ম গ্রেড 6ষ্ঠ গ্রেডের পর্যন্ত একটা কোম্পানির ইলেকট্রনিক জিনিস বানাচ্ছে, সেগুলো ব্যবহার কারণে ওভারলোডের কারণে এই আগুনগুলো লাগছে। তো আমরা খুবই সচেতনভাবে জেনে শুনে এই আগুনকে আমরা প্রশ্রয় দিচ্ছি। সর্বশেষ যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হলো ঢাকা শহর আজকে তাপের শহর হয়ে গেছে, এইটা হিট চেম্বার হয়ে গেছে। কারণ এই শহরে যত লোক বসবাস করার অর্থাৎ 50 থেকে 60 লক্ষ লোক বসবাস করার ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা জোর করে সেখানে 2.5 কোটি 3 কোটি মানুষকে বসবাসের জন্য চেষ্টা করছি। এই গ্লাসে যদি আমি এটিকে স্যালাইন বানাতে চাই, এখানে যদি পরিপূর্ণ পানি ঢুকাই দিই, এরপরে আমি চিনি দিতে গেলে এটা ওভারল্যাপ হবে, এটা কোনোভাবে আমি এইভাবে মিশ্রণ করতে পারবো না। যত পরিকল্পনাই করি, ঢাকা শহরে যদি 2.5 কোটি মানুষের পরিকল্পনা করা হয়, পৃথিবীর কোনো বিশেষজ্ঞ এসে এই শহরটাকে বসবাসযোগ্য করতে পারবে না। এটি আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। পৃথিবীর এত ডেন্সিটি শহর কোথাও নাই। অতএব বিকেন্দ্রীকরণের দিকে যেতে হবে। যতটুকু মানুষ আছে এখানে একটা সিলিং দিতে হবে। কেউ তো বলছে না ঢাকা শহরে কত লোক আসার পরে আমরা সিলিং দিব, ঢাকা শহরে কত বিল্ডিং এটি ধারণ ক্ষমতা নিতে পারবে, ঢাকা শহরের আর কত গাড়ি, আমরা 50 লক্ষের বেশি গাড়ি অলরেডি নিয়ে আসছি, তাহলে আর কত গাড়ি এই শহরকে আমরা অনুমতি দিতে হবে। সব পরিকল্পনা যারা করছেন নগর উন্নয়ন নিয়ে কিংবা রাজধানী উন্নয়ন নিয়ে কিংবা সিটি কর্পোরেশন, আপনাদেরকে একটা জায়গাতে আসতে হবে, সিলিং দিতে হবে। তা না হলে আমি শুধু মানুষকে নিয়ে আসবো এবং এরপরে বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলবো, তা হবে না। যেই সবুজ আছে তার 1/3 কমে গেছে, যেই জলাভূমি আছে মেহেদীপের প্রেজেন্টেশনে তার 1/3 কমে গেছে। অর্থাৎ যতটুকু গ্রহণযোগ্য মাত্রার 1/3 আছে, আর লোক সংখ্যা আছে গ্রহণযোগ্য মাত্রার 3 গুণ। অ্যাপারেন্টলি তো এটা 9 গুণ ব্যবধান। এত ব্যবধান নিয়ে একটি শহরকে বসবাসযোগ্য করা সম্ভব নয়। পৃথিবীর 150টা শহরের বসবাসযোগ্য শহরের তালিকা আমরা তলানিতে আছি। যদি এই সমস্যাগুলো সমাধান না করি এই তলানি থেকে আমরা উঠতে পারবো না। জনসংখ্যার যে প্ল্যানিং সেটি এবং অন্যান্য সবুজের গুরুত্ব দেওয়া, নীলের গুরুত্ব দেওয়া, এগুলো দিয়ে যদি আমরা একাত্রে সবাই মিলে চিন্তা করি, তাহলে এই শহরটা একদিন বসবাসযোগ্য শহরের তালিকায় প্রথম দিকে থাকবে, সেই প্রত্যাশা রাখছি।